এনবিআরের ডিজিটাল জটিলতায় ভোগান্তি 2 দিনের ইউপি পেতে সময় লাগছে 14 দিন। রফতানিতে ধীরগতি, পুরোপুরি প্রস্তুতি ছাড়াই বাধ্যবাধকতা নিয়ে প্রশ্ন। ইউরোপ যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড়ে সুবিধাজনক অবস্থানে ভারত। রফতানি বাজারে চাপে পড়ার শঙ্কায় বাংলাদেশ। অভ্যন্তরীণ প্রতিকূলতাকে দুষছেন ব্যবসায়ীরা। নিমোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকরা। চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানি কার্যক্রম স্থবির। মৌসুম শুরুর আগে মুকুলে ভরে গেছে নওগাঁর আমবাগান। ভালো লাভের আশায় পরিচর্যায় ব্যস্ত চাষিরা। অনুকূল আবহাওয়ায় ফলন নিয়ে আশাবাদী কৃষি বিভাগ। এবং মানববিহীন কার্গো বিমান তৈরিতে এক ধাপ এগিয়ে চীন। সফল ফ্লাইট পরিচালনা। সহজ হবে আন্তর্জাতিক পরিবহন ও পর্যবেক্ষণ তদারকি, মত খাত বিশ্লেষকদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফরহাদুর রহমান। শুরুতে নির্বাচনী প্রচারণার খবর। 2 দশক পর আজ বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এদিকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। এই মুহূর্তে বরিশালে আছেন রিপোর্টার আহমেদ সালিহিন এবং ফরিদপুরে আছেন মুরসালিন হক জুনায়েদ। সরাসরি প্রথমে যাচ্ছি সালিহিনের কাছে। বরিশাল শহরের বেলস পার্ক মাঠে 2 দশক পর আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তাকে ঘিরে একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে এই বরিশাল। এখানে ইতিমধ্যে অসংখ্য মানুষ, তার নেতাকর্মী, সমর্থক তারা এসেছেন, যারা মূলত এখানে এসেছেন তারা তার বক্তব্য শোনার জন্য, এবং তারা এই বক্তব্য শোনার জন্য তারা এসেছেন। নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান এবং তারা যে নির্বাচনী প্রতিশ্রুতি তারা এই মঞ্চের মাঠ থেকে, এই বরিশাল বিভাগ থেকে তিনি জানাবেন। তবে আজকে বলে রাখতে চাই যে বিভাগীয় যে সমাবেশ, জনসভা, নির্বাচনী প্রচারণা তার কিন্তু আজ শেষ হচ্ছে এই বরিশালের মধ্য দিয়ে, বরিশালের সমাবেশের মধ্য দিয়ে, যেখানে তারেক রহমান সহ এখানকার বরিশালের যারা নেতৃত্ব যারা রয়েছেন এবং বিএনপির মনোনীত যে প্রার্থী যারা রয়েছেন 19 জন প্রার্থী এবং জোটের 2 জন, মোট 21 জন প্রার্থী 6 জেলার, তারা আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছেন। তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টার যোগে তিনি এখানে আসবেন এই মাঠে, এবং এই মাঠে তিনি বক্তব্য রাখার পরে ফরিদপুরেও একটি জনসভা, নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। সব মিলিয়ে বলা যায় যে আজকের এই সমাবেশকে ঘিরে ইতিমধ্যে মানুষজন আসতে শুরু করেছেন। মাঠের আশপাশের রাস্তায় অনেকে অবস্থান করছেন, যারা কিছুক্ষণের মধ্যেই এই মাঠে অবস্থান করার জন্য আসলে তারা রাস্তায় অবস্থান নিচ্ছেন। মাঠে তারা কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন। বেশ কিছুটা রোদ আছে, গরমের কারণে অনেকে মাঠের ভিতরে এখন প্রবেশ করছে না। তবে তারেক রহমান আসার আগ মুহূর্তে এবং তিনি আসলে এই মাঠটি পরিপূর্ণ হবে বলে আয়োজকরা ধারণা করছেন, আশা করছেন। আপনারা জানেন যে বরিশাল বিভাগে যে বেশ কিছু চাহিদা রয়েছে, সাধারণ মানুষের সমস্যা রয়েছে, সেই বিষয়গুলো আলোচনায় আসবে বলে জানা যাচ্ছে। এবং এখানে নেতাকর্মী তারা বলছেন যে তারেক রহমান সেই সমস্যাগুলি রয়েছে, যদি সরকার গঠন করতে পারে তবে আসলে সমস্যাগুলি সমাধান করবেন, এবং তিনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতিগুলো তিনি বাস্তবায়নের জন্য তিনি উদ্যোগ নেবেন বলে জানানো হচ্ছে, জানিয়েছেন এখানকার নেতাকর্মীরা। সব মিলিয়ে আজকে এই নগরী উৎসবের নগরীতে পরিণত হয়েছে বরিশাল, এবং 2 দশক পরে আজকের এই আগমনে তারেক রহমানের তিনি এই মঞ্চে আসছেন, এই বরিশাল শহরে আসছেন। আমরা দেখেছি গতকালকে থেকে এখানে একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে এই পুরো বরিশাল নগর, যেখানে ব্যানার, প্লাকার্ড, ফেস্টুনে ভরে গেছে রাস্তার দুপাশ জুড়ে, এবং ইতিমধ্যে মানুষজন কিন্তু আসতে শুরু করেছেন এই মাঠে, যেখানে তারেক রহমানের বক্তব্য তারা শুনবেন। তো এই ছিল আমার কাছে বরিশালের বেলস পার্ক মাঠ থেকে সবশেষ খবর। এখন চলে যাবো ফরিদপুর, যেখানে আছেন আমাদের সহকর্মী মুরসালিন জুনায়েদ, যিনি জানাবেন ফরিদপুরে জনসভায় যিনি যোগ দেবেন তারেক রহমান, তার সবশেষ খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার কাজে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে যে জনসভাটি অনুষ্ঠিত হবে, এটি মূলত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে সেই ক্যারিয়ারে কিন্তু প্রথমবারের মতো ফরিদপুরের এই জেলাটিতে আগমন, এবং দেখা যাচ্ছে যে একই সাথে তার প্রথম আগমন, পাশাপাশি যেহেতু নির্বাচন রয়েছে সামনে আর অল্প কিছুদিনের মধ্যে 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনকে কেন্দ্র করে এই যে নির্বাচনী সফরগুলো চলছে সারা দেশ জুড়ে বিএনপি চেয়ারম্যানের, তারই অংশ হিসেবে দুপুর সময়সূচি অনুযায়ী 1:45 মিনিটে এই রাজেন্দ্র কলেজ মাঠে আসবেন বিএনপি চেয়ারম্যান
চেয়ারম্যান। এবং এখানে বৃহত্তর ফরিদপুরের যে 5টি জেলা রয়েছে, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী, এই জেলাগুলোর যে বিএনপির যে সংসদ সদস্যরা রয়েছেন, মনোনীত ধানের শীষের প্রার্থী, তাদের নেতাকর্মীরা যেমন আসবেন জেলাগুলো থেকে, 5টি জেলা থেকেও কিন্তু এই রাজেন্দ্র কলেজ মাঠে এই জনসভাটিতে উপস্থিত হবেন এই 5টি জেলার বিএনপির নেতাকর্মীরা। এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে সকাল থেকেই কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই মাঠে উপস্থিত হচ্ছেন নেতাকর্মীরা, যেহেতু এখনও সমাবেশের বেশ কিছুটা সময় বাকি রয়েছে। এবং প্রথমার্ধে মূলত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বরিশালে জনসভা করবেন, তারপর আকাশপথে তিনি ফরিদপুর স্টেডিয়ামে নামবেন হেলিকপ্টারটি, এবং তারপর তিনি ঠিক পার্শ্ববর্তী যেই রাজেন্দ্র কলেজের মাঠ, এই মাঠে তিনি আসবেন। এবং এই প্রেক্ষিতে যেটি দেখা যাচ্ছে যে সার্বিকভাবে এই যে জেলার পক্ষ থেকে নেতাকর্মীদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি যেমন রয়েছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন বাহিনীর সদস্যরা রয়েছেন, তারাও কিন্তু এই জায়গাটিতে উপস্থিত হচ্ছেন। সবকিছু মিলে নেতাকর্মীদের মধ্যে যে যারা এখানে উপস্থিত হচ্ছেন প্রত্যেকের মধ্যে কিন্তু বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এবং এখানে নেতাকর্মীদের সাথে তৃণমূলের যারা রয়েছেন কথা বলে যেটি জানা গেছে যে দুপুরে যে নির্ধারিত সময়সূচি রয়েছে জনসভা শুরুর, তার আগেই কিন্তু এই এলাকার যেই জনসভার সময়সূচির আগেই এই মাঠটি, অর্থাৎ রাজেন্দ্র কলেজের এই মাঠটি কিন্তু পরিপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনার কথা তারা বলছেন। এবং সবকিছু মিলে 5টি জেলা থেকে এখন পর্যন্ত কয়েক লাখ নেতাকর্মী, সাধারণ মানুষের সমাগম এখানে হবে বলে আশা প্রকাশ করেছেন ফরিদপুরের বিএনপি সহ অন্যান্য যে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তারা। এই ছিল ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠ থেকে সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুরে, এর আগে বরিশালে। এবার বাণিজ্য সংবাদ। এনবিআরের ডিজিটাল বিড়ম্বনায় ভুগছেন রফতানিকারকরা। তাদের দাবি, কাস্টমস বন্ড অটোমেশন সফটওয়্যারের ত্রুটি আর প্রক্রিয়াগত বিলম্বে জটিলতা বেড়েছে এলসি খোলায়। 2 দিনের ইউপি পেতে বর্তমানে সময় লাগছে 2 সপ্তাহ। ছোটখাটো সমস্যার সমাধান মিললেও বড় সমস্যার তাৎক্ষণিক সমাধান নেই এনবিআরের কাছেও। পুরোপুরি প্রস্তুতি ছাড়াই বাধ্যতামূলক এই ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরাও। MS আরিফিনের রিপোর্ট। রপ্তানিকারকরা শুল্কমুক্ত সুবিধায় যেসব কাঁচামাল আমদানি করেন তা দিয়ে পণ্য পুরোপুরি রপ্তানি হয়েছে কিনা তা যাচাই করে কাস্টমস বন্ড অফিস। এতদিন তা দপ্তরে দপ্তরে কাগজে কলমে করা হলেও স্বচ্ছতা নিশ্চিত করে সময় বাঁচাতে 1 জানুয়ারি থেকে বন্ড অটোমেশন কার্যক্রম CBMS বাধ্যতামূলক করেছে এনবিআর। ব্যবসায়ীদের কাঙ্ক্ষিত অটোমেশন ঠিকই হয়েছে এনবিআর এর দপ্তরে, তবে কমছে ব্যবসার গতি। ইমপ্লিমেন্টেশন নিয়ে আমাদের কিছু কিছু ফ্যাক্টরি ডেফিনেটলি ইউপিতে যায় সমস্যা হচ্ছে। এটা সফটওয়্যারেও কিছু ইস্যু আছে, আর সবাই পারছে না। এটা যেমন আমাদের ফ্যাক্টরি পারলো, আমরা কম্পিউটার বা আমাদের লোকজনের ভালো কিছু লাগা। অনেকগুলো ছোটো ছোটো ফ্যাক্টরি আছে যাদের অটোমেশন বা স্পেশাল কম্পিউটার ডিভিশনে হয়তো দুর্বলতা আছে। ব্যবসায়ীদের অভিযোগ, নতুন ব্যবস্থায় বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ড যুক্ত নেই, অভাব রয়েছে ডিউটি ড্রব্যাকের সমন্বয়ে। বিল অব এন্ট্রি যেমন দেখা যাচ্ছে না, তেমনি কাঁচামাল সংক্রান্ত তথ্য সিস্টেমে সময় মতো পাচ্ছেন না তারা। ইউপির জন্য সাবমিট করার পর আমরা 15 দিনও আমাদের মেম্বার মেলগুলো ইউপি পাচ্ছে না। এমনকি যারা এই সফটওয়্যারটা তদারকি করতেছেন, মানে কাস্টমস কর্মকর্তারা, তারাও এই সফটওয়্যার সম্পর্কে ভালো কোনো আইডিয়া নেই। অন্যদিকে কোএফিশিয়েন্ট টেস্ট করার জন্য ড্যাডও রয়েছে, তাদেরও কোনো ভালো আইডিয়া নেই। আপনি একটা বিদ্যমান ম্যানুয়াল সিস্টেমকে বন্ধ করে রাতারাতি যদি সফটওয়্যার দেন, তাহলে আমাদের কিন্তু এক্সপোর্ট থমকে যাবে। এনবিআর এর সরল স্বীকারোক্তি, ছোটখাটো সমস্যা ঠিক করতে পারলেও বড় সমস্যার তাৎক্ষণিক সমাধান নেই সংস্থাটির কাছে। টুকটাক প্রবলেম যেগুলো এগুলো থাকবে, আমাদের নলেজে আসবে, আমরা অ্যাড্রেস করব। এটা আমাদের এই রিটার্নের ক্ষেত্রে হয়েছে, আমরা করেছি। এখানে ক্ষেত্রে হবে এটা যে কোনো আপনি ব্যবহার না করা পর্যন্ত বুঝবেন না যে এটার সমস্যাটাকে। সংশোধন পর্যন্ত বেড়ে যাওয়া ব্যবসার খরচ বহন করবে কে, এমন প্রশ্ন তুলে বিশ্লেষকরা বলছেন, প্রশিক্ষিত কর্মকর্তা আর মসৃণ প্রযুক্তি না হলে অধরাই থেকে যাবে কাঙ্ক্ষিত উদ্যোগ। তা আমাদের দেশে অনেক সময় পূর্ব প্রস্তুতিটা ভালো না হয় এবং বাস্তবায়নটার মধ্যে সমস্যা থাকে। ভালো জিনিসও অনেক সময় আবার এটা অন্যভাবে অন্যদিকে চলে যায়। ব্যবসায়ীরা ব্যবসা বান্ধবভাবে এটাকে ইউজ করা, সেটা যাতে নিশ্চিত করে তখন এটা যাতে বাধ্যতামূলক করা হয়। CBMS এর মাধ্যমে অনলাইনে ইউপি দেখভালের দায়িত্বে রয়েছে এনবিআর এর 3 কাস্টমস বন্ড কমিশনারেট। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ইউরোপে শুল্কমুক্ত সুবিধা আর মার্কিন শুল্ক হারে ভারতের সুবিধাজনক অবস্থান রফতানি বাজারে দ্বিগুণ চাপে ফেলবে বাংলাদেশকে। কারণ হিসেবে প্রতিযোগিতার মাঠে শুধু শুল্ক নয়, অভ্যন্তরীণ ব্যবসায়িক প্রতিকূলতাকেও দায়ী করছেন রফতানিকারকরা। এই অবস্থায় দক্ষ জনশক্তি, বন্দর সুবিধার আধুনিকায়ন সহ নিজস্ব সক্ষমতা বাড়াতে না পারলে বৈশ্বিক ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ সামলানো কঠিন হবে বলে মত অর্থনীতিবিদদের।
ইয়ানুর সিফাতের রিপোর্ট। গেল ২৭ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার সপ্তাহ না পেরোতেই এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে হলো ভারতের নতুন চুক্তি। ২ জানুয়ারি মার্কিন বাজারে ভারতীয় পণ্যে আরোপিত শুল্ক ২৫% থেকে কমিয়ে 18% করার ঘোষণা দেন ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে দিল্লির অস্বীকৃতির জন্য আরোপিত অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহারেরও আশ্বাস দিয়েছে ওয়াশিংটন। একদিকে ইইউ ভারত মুক্ত বাণিজ্য চুক্তি, অন্যদিকে মার্কিন বাজারে শুল্ক ভার কমে যাওয়া। এতে বিশ্বের বড় 2 রফতানি বাজারে যখন সহজ হচ্ছে ভারতের পোশাক শিল্পের আধিপত্য বিস্তার, তখন কোনো দেশের সঙ্গে এফটিএ না থাকা আর মার্কিন কূটনীতিতে পিছিয়ে থাকার বিপরীতে উল্টো অভ্যন্তরীণ অসহযোগিতা বাড়তি চাপে ফেলছে বলে জানান মেড ইন বাংলাদেশের উদ্যোক্তারা। এই সময়ে আমরা কিন্তু কোনো ধরনের প্রণোদনা কিংবা কোনো সহযোগিতা আমরা পাই নাই, বরঞ্চ প্রণোদনা কাট করা হয়েছে, অপরিবর্তিত রাখা হয়েছে। যেগুলো নগদ সহায়তা প্রণোদনা আছে 14% ইন্টারেস্ট দিয়ে আপনাকে ওয়ার্কিং ক্যাপিটাল নিতে হচ্ছে। তারপরে আমাদের যে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ছিল সেটি $30 মিলিয়ন ছিল, সেটিকে কাট করে $20 মিলিয়ন করা হয়েছে পার এন্টারপ্রাইজ। আমাদেরকে তো কোনো ধরনের প্রণোদনা দূরের কথা, এই চ্যালেঞ্জিং সময়ে যদি একটু সহায়তার হাত বাড়াতো সরকার, তাহলে আমার মনে হয় আমাদের যে রপ্তানিতে 7%, 8%, 10% পর্যন্ত নিম্নমুখী ধারা, সেটি থেকে আমরা একটু হলেও নিস্তার পেতাম। বিদেশিদের কাছে আস্থাভাজন কোনো সরকার যদি আমরা আসতে পারে, তাহলে আমাদের পরিস্থিতি অবশ্যই ঘুরে দাঁড়াবে, আমাদের রপ্তানিও বাড়বে এবং এই বাংলাদেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। কিন্তু বিদেশিদের আস্থাভাজন কোনো সরকারে আসতে হবে যারা $50 থেকে $100 বিলিয়ন ডাইরেক্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনার সক্ষমতা রাখবে। বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতায় সবার আগে বাড়াতে হবে নিজস্ব সক্ষমতা, বন্দর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি সহ ব্যবসা সহায়ক নীতি গ্রহণের তাগিদ দিয়ে দ্বিপক্ষীয় চুক্তি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। ভারতের যে বাজার এবং বাংলাদেশের যে বাজার, সেই বাজারই কিন্তু সেম বাজার, কিন্তু এই একই বাজারে কিন্তু বাংলাদেশ এখন টিকে থাকার জন্য একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশের সাথে তো এখন ইউরোপিয়ান ইউনিয়নের বাণিজ্য চুক্তি নাই। ইউরোপিয়ান ইউনিয়নের যে বাজারটা, সেটা কিন্তু এখন বাংলাদেশের জন্য অনেক কঠিন হয়ে গেল, অনেক চ্যালেঞ্জের একটা বাজার হয়ে গেল। কূটনৈতিক দক্ষতার মাধ্যম দিয়ে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে। কূটনৈতিক দক্ষতার মাধ্যম দিয়ে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে পাল্টা শুল্ক নীতি রয়েছে, সেই শুল্কটা আমরা যাতে কমাতে পারি, সেই ব্যবস্থাটা কিন্তু আবারও করতে হবে এবং এটা কিন্তু ব্যবসায়ীদেরকে নিয়ে করতে হবে। অবশ্য আগামী 9 ফেব্রুয়ারি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে একটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী 9 তারিখে রেসিপ্রোকাল ট্যারিফের চুক্তিতে স্বাক্ষর হওয়ার একটা ডেট আমরা পেয়েছি। আগামী নভেম্বরে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাওয়ার পর বাংলাদেশের ঘাড়ে বাড়তে থাকবে শুল্ক ভার। ইয়ানুর সিফাত, সময় সংবাদ, ঢাকা। রফতানি আয়ে টানা নেতিবাচক অবস্থানের মধ্যে উৎপাদন বন্ধের দুষ্টচক্রে পড়তে যাচ্ছেন তৈরি পোশাক শিল্প মালিকরা। জাতীয় নির্বাচন, রমজান, ঈদ মিলিয়ে 60 দিনের মধ্যে 25 দিনই বন্ধ থাকবে কারখানা। এ অবস্থায় শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে স্বল্প সুদে ঋণের পাশাপাশি প্রণোদনার বকেয়া অর্থ দ্রুত ছাড় করার দাবি তাদের। অর্থনীতিবিদরা বলছেন, অর্থ সহায়তা শিল্পে সাময়িক স্বস্তি দিলেও বেশি জরুরি দীর্ঘমেয়াদী নীতি সহায়তা। MS আরিফিনের আরও একটি রিপোর্ট। বাংলাদেশকে একটি হাই রিস্ক কান্ট্রি হিসাবে আইডেন্টিফাই করেছে। বেশি দাম দিয়ে হলেও তারা ভিয়েতনামে কিংবা পাকিস্তানে অর্ডার প্লেস করছে। 16% ইন্টারেস্ট দিয়ে, লেন্ডিং কস্ট দিয়ে, তাদের সার্ভিস চার্জ দিয়ে কোনো ব্যবসায়ী ব্যবসা করতে পারবে, আমি এটা বিশ্বাস করি না। উদ্যোক্তাদের এমন আক্ষেপের কারণ, চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে তৈরি পোশাক রপ্তানি কমেছে 2.43%, যার মধ্যে টানা 6 মাস ধরেই কমছে রপ্তানি। এর ওপর নির্বাচনী ডামাডোল, রোজা আর ঈদের ছুটি মিলিয়ে সামনের 2 মাস যেন ব্যবসায়ীদের জন্য বিস্ফোরা। বাৎসরিক কতদিন বন্ধ থাকবে আমরা সেটা দিয়ে রাখছি। সামনে ইলেকশন, এটা তো বাৎসরিক কারণে ছিল না। ইলেকশনে আমরা বন্ধ রাখতেই হবে, গভর্নমেন্ট ছুটি দিবে, যে কোনো 2 বিকেলে ছুটি আসতে পারে। বাট আমাদের কি হচ্ছে? শিল্প মালিকরা বলছেন, 60 দিনের মধ্যে কারখানা মাত্র 35 দিন খোলা থাকলেও মার্চে দিতে হবে নিয়মিত বেতন, সঙ্গে বোনাস এবং অগ্রিম বেতন মিলিয়ে মজুরি দাঁড়াবে প্রায় দ্বিগুণে। রপ্তানি মন্দার এই সময়ে অর্থ সহায়তা ছাড়া নির্ধারিত সময়ে মজুরি পরিশোধ কিংবা সচল রাখা সম্ভব হবে না উৎপাদন। ফেব্রুয়ারি 12 তারিখ ইলেকশন, মার্চে ঈদ, মেতে ঈদ। কাজেই আমাদের যে নেক্সট প্রান্তিকটা আসবে মার্চ থেকে জুন,
এই প্রান্তিকেও আমাদের নেগেটিভ প্রবৃদ্ধি হবে বলে আমার মনে হচ্ছে। এই চ্যালেঞ্জিং সময়ে যদি একটু সহায়তার হাত বাড়াতো সরকার, তাহলে আমার মনে হয় আমাদের যে রপ্তানিতে 7%, 8%, 10% পর্যন্ত নিম্নমুখী ধারা, সেটি থেকে আমরা একটু হলেও নিস্তার পেতাম। রপ্তানি কমলে বাড়বে বিদেশি ঋণ পরিশোধের ঝুঁকি। এই অবস্থায় প্রণোদনা সাময়িক স্বস্তি দিলেও শিল্পের সহায়তা বাড়াতে ব্যবসা বান্ধব দীর্ঘমেয়াদী নীতি সহায়তার বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্প তারা যখন চাপের মধ্যে আছে, এইটার একটা সীমিত সমাধান হতে পারে যে যেহেতু আমরা এখনও এলডিসি থেকে বের হয়ে যাই নাই, কাজে সেখানে হয়তো সামান্য কিছু সরকার যদি সাবসিডি দিতে পারে এলডিসি থেকে বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত, সেটা একটা সাময়িক অপশন হতে পারে। কিন্তু মোটা দাগে মনে রাখতে হবে, দেখুন সাবসিডি দিয়ে কোনো একটা ইন্ডাস্ট্রিকে কিন্তু দীর্ঘদিন টিকে রাখাটা সম্ভব হবে না। হ্যাঁ, সংকট কাটিয়ে রপ্তানি সচল রাখতে এরই মধ্যে স্বল্প সুদে ঋণের পাশাপাশি প্রণোদনার বকেয়া অর্থ দ্রুত ছাড় চেয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক করেছে তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। অথবা রাত্রিরা ভোট নিয়ে চলে গেছে, হিসাব করে বলে দিছে, তাই না? তো ওই ভোট এবার হবে না, এবার ভালো ভোট হবে ইনশাল্লাহ। আমরা আশা করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এবার একটা সুষ্ঠু অবাধ পরিবেশে একটা নির্বাচন করার সুযোগ দেবে। তারপরে এই অঞ্চলের মানুষ বরাবরই ধানের শীষকে ভোট দিয়েছেন, তাই না? নাকি মা বোনেরাও কথা বলেন, ধানের শীষে ভোট দিয়েছেন না? ওই পিছনে একটু বলেন দিছেন কিনা? ধানের শীষে ভোট দিছেন? আবার কি ধানের শীষে দিবেন? তাহলে একটু জোরে হাত তোলেন সবাই, দেখি আমি মা বোনদের দেখবো। আমি একটু আমার মা বোনদেরকে দেখতে চাই, হাত তুলেছেন আপনারা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই যে আমরা ধানের শীষে ভোট দিব, এটা যেন আল্লাহ কবুল করেন। প্রিয় বন্ধুরা, আমি বক্তব্য বেশি রাখবো না। তা আমি একদিন পরে আসছি, আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আপনি কি নিয়ে আসছেন, আমাদেরকে কি দিবেন? আমরা যদি আপনাকে এমপি করতে পারি তো আপনি আমাদেরকে কি দিবেন, তাই না? এই প্রশ্নটা আমাদের কাছ থেকে আসা উচিত ছিল। তো যাক, আমি নিজেই প্রশ্নটা করলাম আপনাদের জন্য। এবার আমি আমাদের দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান তারেক সাহেব, উনি কিন্তু 7 তারিখে আসতেছেন ঠাকুরগাঁতে, শুনছেন আপনারা? 7 তারিখে আসতেছে শনিবার, সবাই যাবেন। লোকটা দেখিবা হবে নি, যাকে আমরা নেতা মানিয়েছি, যার পেছনে যাচ্ছি, সেই প্রেসিডেন্ট জিয়া আর বেগম জিয়ার ছেলে, একদম বাপের মতোই, কথাটাও বাপের মতো। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁয়ে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। চট্টগ্রাম বন্দরে নিউমোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকরা। বন্দরে আমদানি রফতানি বন্ধ থাকায় দেখা দিয়েছে অচল অবস্থা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কালে ধর্মঘট চলছে এবং সকাল থেকে বন্দরের অভ্যন্তরে কোনো ধরনের কাজ হচ্ছে না। কন্টেনার ওঠানামা, কন্টেনার পরিবহন, টার্মিনালে যেসব অপারেশনাল কাজ থাকে সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ। কিছুক্ষণ আগে শ্রমিক নেতাদের সাথে আমাদের কথা হয়েছেন, তারা বলছেন যে শ্রমিক কর্মচারীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই যে অনির্দিষ্টকালের ধর্মঘট, সেই ধর্মঘটে তারা সমর্থন দিচ্ছেন এবং শ্রমিক কিছু এসেছেন, কিন্তু কোনো ধরনের কাজে কিন্তু যে কাজে যোগ দেওয়া সেটা থেকে তারা বিরত রয়েছেন। এবং আমরা দেখেছি চট্টগ্রাম বন্দরে যে গেটগুলো আছে সেই গেটগুলোতে এই সময়ে যে ধরনের ট্রাক, কাভার্ড ভ্যান থাকে, আজকে কিন্তু কোনো ধরনের পরিবহন আমরা দেখছি না এবং প্রতিটা গেটে কিন্তু শুনশান অবস্থা। শুধুমাত্র বন্দরের যারা নিরাপত্তা কর্মী তারা কিন্তু অবস্থান নিচ্ছেন, শ্রমিকরা আসছেন, ঘোরাফেরা করছেন, কিন্তু কাজ করছেন না। ফলে জাহাজ থেকে যে কন্টেনার নামানো, হ্যান্ডেলিং, এগুলো পুরোপুরি বন্ধ রয়েছে।
কন্টেনার পরিবহন, অর্থাৎ একভাবে বলতে পারি যে অচল অবস্থা চট্টগ্রাম বন্দরের। এবং আপনারা জানেন যে গত শনিবার থেকে টানা 3 দিন তারা 8 ঘন্টা কর্মবিরতি পালন করে চট্টগ্রাম বন্দরে যে এনসিটি বিদেশিদের হাতে তুলে না দেওয়ার জন্য, এবং তারপরে ছিল 24 ঘন্টার একটা কর্মবিরতি, এবং সেই 24 ঘন্টার কর্মবিরতি শেষ না হতে আমরা দেখেছি যে গতকাল কিন্তু তারা যে অনির্দিষ্টকালের ধর্মঘট সেটার ঘোষণা দিয়েছে, এবং আজকে সেই অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রথম দিন সেই ধর্মঘট চলছে। এবং এরই মধ্যে কিন্তু চট্টগ্রাম বন্দর অন্তত আন্দোলনের সাথে সম্পৃক্ততা থাকার জন্য কিন্তু প্রায় 16 জনকে কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে দেশের অন্যান্য বন্দরে বদলি করেছে। তারপরেও শ্রমিক নেতারা কিন্তু কঠোর অবস্থানে আছেন ইজারা দেওয়ার প্রতিবাদে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। চট্টগ্রাম বন্দর থেকে শ্রমিকদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন ফেরদৌস লিপি। বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশ যাত্রী যাতায়াত কমে নেমেছে প্রায় 4 ভাগের 1 ভাগে। এতে বাংলাদেশের প্রায় 150 কোটি আর 100 কোটি টাকার মতো ভ্রমণ কর আদায় কমেছে ভারতের। নয়াদিল্লির ভিসা কড়াকড়ি একমাত্র কারণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শান হোসেনের ছবিতে রিপোর্ট। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণ সহ নানা কারণে স্বাভাবিক সময়ে প্রতি বছর বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশে 20 থেকে 22 লাখ মানুষ যাতায়াত করেন। তবে হাসিনা সরকারের পতনের পর পাল্টে গেছে সে চিত্র। তথ্য বলছে 2024 সালে বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে 20,14,012 জন যাতায়াত করেছেন, অথচ 2025 সালে প্রতিবেশী দুই দেশের মধ্যে যাতায়াত করেছে মাত্র 6,63,928 জন। ভিসা ফি দিতে হতো 840 টাকা, সেটা এখন হয়ে গেছে ডাবল, জাস্ট 1500। আমাদের দেশের সাধারণ মানুষ যারা চিকিৎসার জন্য যারা ইন্ডিয়া যাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চিকিৎসা এবং ব্যবসার কারণে ভিসা যে জটিলতা বাংলাদেশের সৃষ্টি আছে, টোটাল যে আমরা চাচ্ছি যে ভিসা জটিলতা কাটিয়ে উঠে সুন্দর একটা পরিবেশ তৈরি হোক। ভারতের ভিসা পেতে কড়াকড়ির মধ্যে পড়তে হলেও বাংলাদেশের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই বলে জানান দেশটির নাগরিকরা। কলকাতায় গেলাম, ওখান থেকে ভিসা লাগিয়েছি, মোটামুটি 20 দিনের ভিতরে আমরা ভিসা পেয়ে গেছি, কোনো সমস্যা হয়নি। এতে ভারত সরকারের ভ্রমণ খাতে রাজস্ব কমেছে প্রায় 221 কোটি আর বাংলাদেশের কমেছে 143 কোটি টাকা। ভারত সরকার কর্তৃক ভিসা সীমিতকরণের ফলে বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে ভারতে যাত্রী পারাপার অনেক কমে গেছে আগের চাইতে, এবং আশা করি হয়তো সামনে ভিসা প্রক্রিয়া যখন স্বাভাবিক হবে তখন যাত্রী আরও বৃদ্ধি পাবে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ভিসা প্রাপ্তি সহজ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সময় সংবাদ, বেনাপোল। সঞ্চয়পত্রে উৎসে কর হার স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 5 লাখ টাকা বিনিয়োগে মুনাফায় উৎসে কর কাটা হবে 5% হারে, আর এর বেশি হলে কাটা হবে 10% হারে। ব্যাংকের তুলনায় বেশি মুনাফা আর অর্থ সুরক্ষার নিশ্চয়তা থাকায় মধ্যবিত্ত ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঝুঁকিমুক্ত আয়ের নিশ্চিত মাধ্যম সঞ্চয়পত্র। সঞ্চয়পত্রে টাকা রাখলে রাজস্ব আয়ের অংশ হিসাবে নির্ধারিত হারে উৎসে কর বা আয়ের মূল উৎস থেকেই সরাসরি কর কেটে নেয় সরকার। এতে আলাদা করে কর পরিশোধের ঝক্কি যেমন থাকে না, তেমনি আয় নিশ্চিত হয় সরকারি কোষাগারেও। নিয়ম অনুযায়ী সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ 5 লাখ টাকা না ছাড়ালে মুনাফার ওপর উৎসে কর কাটা হয় 5% হারে। তবে সম্প্রতি তা দ্বিগুণ 10% নেয়ার অভিযোগ চোখে পড়েছে রাজস্ব আয়ের দায়িত্বে থাকা এনবিআর এর চোখে। বিভ্রান্তি এড়াতে যা আবার স্পষ্ট করেছে সংস্থাটি। এনবিআর জানায় সকল সঞ্চয়পত্রে 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে উৎসে কর কাটতে হবে 5%। তবে শুধুমাত্র পেনশনার সঞ্চয়ে বিনিয়োগ থাকলে তার পরিমাণ 5 লাখ টাকা অতিক্রম না করলে উৎসে কর হবে 0, আর 5 লাখ টাকার বেশি বিনিয়োগে উৎসে কর কাটা হবে 10% হারে। বর্তমানে পরিবার, পেনশনার, 5 বছর মেয়াদি ও 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র আছে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ডলারের বাজার স্থিতিশীল রাখতে দেশের বাণিজ্যিক ব্যাংক থেকে আরও 17 কোটি 10 লাখ ডলার নিলামে কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার 16টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই বাড়তি ডলার কেনা হয় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাজার ভিত্তিক দরে 122 টাকা 30 পয়সায় এই ডলার কিনে নেয় কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থবছরে এখন পর্যন্ত 432 কোটি মার্কিন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানায় ব্যাংকগুলো থেকে এলসি বা আমদানি ঋণপত্র খোলার হার কমে যাওয়ায় ব্যাংকগুলোতে বাড়তি ডলার জমা থাকছে।
বরেন্দ্র অঞ্চলের প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে আমে মুকুলের মিষ্টি সুবাস। এবার শীতের প্রভাব তুলনামূলক কম থাকায় স্বাভাবিক সময়ের অন্তত 15 থেকে 20 দিন আগে আমের মুকুলে ভরে উঠেছে নওগাঁর আমবাগান। ভালো ফলনের প্রত্যাশা করছেন চাষিরা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। দিগন্ত জুড়ে বিস্তীর্ণ আমবাগান, মৃদু বাতাসে দোল খাওয়া গাছে গাছে হাজারো মুকুলে তৈরি হয়েছে এক নান্দনিক পরিবেশ। নওগাঁর সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলার আমবাগানগুলোতে জানুয়ারির শেষ সপ্তাহেই একসাথে ফুটেছে আমের মুকুল। মুকুলের মৌ মৌ গন্ধে মাতোয়ারা নওগাঁর বাগান। শীত কম থাকায় কাঙ্ক্ষিত ফলন পেতে এখন থেকেই মুকুলের পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। বাড়িফোর, কাটিমন, নাগফজলি, হিমসাগর, আম্রপলি এমন 23 জাতের সুস্বাদু আমের বাগান রয়েছে বরেন্দ্র এলাকায়। এবার অনুকূল আবহাওয়ার কারণে অন্তত 20 দিন আগেই এসব বাগানে মুকুলের সমারোহ, আর এতেই উজ্জীবিত বাগান মালিকরা। গতবারের থেকে এখন আপাতত মুকুল অনেক আগেই চলে আসছে, ইনশাল্লাহ অনেক ভালো মুকুল আসছে। আশা করা যাচ্ছে এবার আম ভালোই হবে, আবহাওয়া আমাদের অনুকূলের মধ্যেই আছে। অন্যান্য বছরের তুলনায় এবারকার ঠান্ডা বেশি কারণে গাছের মুকুল একটু আগে আসছে আর কি। প্রত্যেক গাছে 80% হয়ে গেছে, 20% যেগুলো আছে ওগুলো হয়তো আর সামনে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে। মুকুল দেখা যাবে, পাতা দেখা যাবে না, এত পরিমাণ মুকুল আসছে। আর আমরা গাছেও প্রচুর পরিচর্যা করেছি, হরমোন। বরেন্দ্র অঞ্চলে সবচেয়ে বেশি উৎপাদন হয় আম্রপলি জাতের আম। 8 থেকে 10 বছর আগে গড়ে ওঠা এসব বাগানের তুলনামূলক ছোট গাছ থেকেই জ্যৈষ্ঠের শুরুতে বাজারে আসে বিপুল পরিমাণ আম। আবহাওয়ার বর্তমান ধারা বিবেচনায় এবার ভালো ফলনের আশা করছে কৃষি বিভাগ। এবং অলরেডি আমাদের কৃষকের পাশে আমরা আছি। মুকুল আসার 1 মাস আগে ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে এগুলোকে বাগানকে পরিষ্কার করা হয়েছে। গতবারের তুলনায় ইনশাল্লাহ আমরা আরো ভালো ফলন পাবো। গেল বছর নওগাঁ থেকে আম্রপলি ও বাড়িফোর সহ 4টি জাতের প্রায় 3000 মেট্রিক টন আম রপ্তানি হয়েছে। চলতি মৌসুমে জেলায় 31,400 হেক্টর জমির আম বাগান থেকে প্রায় 4,40,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এন মোহাম্মদ সম্ভাবনার নতুন বিশ্বাসের সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নরসিংদীর ড্রিম হলিডে পার্কে প্রতিষ্ঠানটির প্রায় 600 সেলস পেশাজীবী কনফারেন্সে অংশ নেন। এ সময় বার্ষিক পারফরমেন্সের ভিত্তিতে সেরাদের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল হক। আরও উপস্থিত ছিলেন প্রধান পরিচালন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মাসুদ, প্রধান অর্থ কর্মকর্তা ফরমান তৈয়ব এবং প্রধান ব্যবসায়িক কর্মকর্তা মুস্তাক। এ সময় ডিলার ও সেলস টিমের কাছে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ব্যবসায়িক দিক নির্দেশনা ও সম্প্রসারণ পরিকল্পনা তুলে ধরা হয়। মঙ্গলবার সকাল বিকাল 2 দফায় 1 ভরি স্বর্ণের দাম 16,330 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,62,090 টাকা নির্ধারণ করা হয়। এছাড়া 21 ক্যারেট 2,50,193 টাকা, 18 ক্যারেট 2,14,443 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,75,485 টাকায় বেচাকেনা হচ্ছে। এদিকে ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ায় বুধবার বিশ্ববাজারে স্বর্ণের দাম 2.66% বেড়ে আউন্স প্রতি ঠেকেছে $5,078। বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দুগ্ধ জাতীয় পণ্যের দাম। ফেব্রুয়ারির প্রথম নিলামে দাম বেড়েছে 6.7%। সবচেয়ে বেশি বেড়েছে নুনি ছাড়া গুঁড়া দুধ ও মোজারেলার দাম। চাহিদা ও যোগানকে সামনে রেখে বিশ্ববাজারে দুগ্ধজাতীয় পণ্যের দাম বেড়েছে। গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির ফেব্রুয়ারির প্রথম নিলামের তথ্য বলছে দুগ্ধজাতীয় পণ্যের দাম 6.7% বেড়েছে। 175 জনের অংশ নিয়ে নিলামে 24,038 টন পণ্য বেচাকেনা হয়েছে। টন প্রতি গড় দাম পড়েছে $3,830। নিলামে নিউজিল্যান্ডের খামার মালিকদের সমবায় প্রতিষ্ঠান ফন্টেরার ননিযুক্ত গুঁড়া দুধের দাম বেড়েছে 5.3%। টন প্রতি গড় মূল্য পৌঁছেছে $3,614। আর ননি ছাড়া গুঁড়া দুধের দাম 10.6% বেড়ে প্রতি টনের গড় মূল্য পড়েছে $2,874। জিডিটির মূল্যসূচকে চলতি সপ্তাহে সবচেয়ে বেশি বেড়েছে মোজারেলার দাম। এটির দাম 10.6% বেড়ে টন প্রতি গড় মূল্য দাঁড়িয়েছে $3,694। আর মাখনের দাম 8.8% বেড়ে টন প্রতি দাঁড়িয়েছে $5,773।
একই সঙ্গে বেড়েছে বাটার মিল্ক পাউডারের দামও। এটির দাম 6.4% বেড়ে টন প্রতি গড় মূল্য দাঁড়িয়েছে $3,147। আনহাইড্রেস মিল্ক ফ্যাটের দামও 5% বেড়ে টন প্রতি দাঁড়িয়েছে $6,524। চেডারের দামও 3.8% বেড়ে প্রতি টনের দাম হয়েছে $4,772। আর ল্যাকটোজের দাম 1.5% বেড়ে টন প্রতি বিক্রি হয়েছে $1,410। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ভেনেজুয়েলার তেল ও গ্যাস উত্তোলনের জন্য অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স দেবে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স বলছে, চলতি সপ্তাহে এই লাইসেন্স ইস্যু করতে পারে ট্রাম্প প্রশাসন। এই লাইসেন্সের আওতায় ভেনেজুয়েলার অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুযোগ পাবে প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে ভেনেজুয়েলার তেল বিক্রি, সংরক্ষণ ও পরিশোধনের জন্য লাইসেন্স পেয়েছে মার্কিন কোম্পানিগুলো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের পর দেশটিতে তেল ও গ্যাসের উৎপাদন বাড়াতে নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। মানববিহীন কার্গো বিমান পরিচালনায় আরও এক ধাপ এগিয়ে গেল চীন। নিজস্ব প্রযুক্তিতে উচ্চ শক্তি সম্পন্ন হাইব্রিড সিস্টেমের কার্গো বিমানটি সফল ফ্লাইট পরিচালনা করেছে নির্মাতা প্রতিষ্ঠান। চীনের চংকিংয়ে প্রথম সফলভাবে ফ্লাইট সম্পন্ন করেছে চীনের হাইব্রিড কার্গো বিমান YH-1000S। নির্মাতা প্রতিষ্ঠান চায়না একাডেমি অব অ্যারোস্পেস অ্যারোডাইনামিক্স জানিয়েছে, এই বিমানে ব্যবহার করা হয়েছে উচ্চ ক্ষমতার হাইব্রিড পাওয়ার সিস্টেম, যা একটি নতুন জ্বালানি চালিত যানবাহন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে তৈরি। নতুন জ্বালানি চালিত যানবাহনের হাইব্রিড পাওয়ার সিস্টেম প্রথমবারের মতো এখানে প্রয়োগ করা হয়েছে। একই সঙ্গে গাড়ি শিল্প ও ড্রোন শিল্পের প্রযুক্তিগত সমন্বয়েরও এটি প্রথম চেষ্টা। একাডেমির তথ্য অনুযায়ী বৈশ্বিক বাজারের চাহিদা মাথায় রেখে এই বড় আকারের মানববিহীন বিমানটি আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা, জরুরি উদ্ধার, দুর্যোগ মোকাবেলা, কৃত্রিম আবহাওয়ার পরিবর্তন, সামুদ্রিক পর্যবেক্ষণ এবং নৌ নিরাপত্তা তদারকি সহ বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। শিউলি রোজা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এনবিআরের ডিজিটাল জটিলতায় ভোগান্তি, 2 দিনের ইউপি পেতে সময় লাগছে 14 দিন। রফতানিতে ধীরগতি, পুরোপুরি প্রস্তুতি ছাড়াই বাধ্যবাধকতা নিয়ে প্রশ্ন। ইউরোপ যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড়ে সুবিধাজনক অবস্থানে ভারত। রফতানি বাজারে চাপে পড়ার শঙ্কায় বাংলাদেশ। অভ্যন্তরীণ প্রতিকূলতাকে দুষছেন ব্যবসায়ীরা। এবং নিউমোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকরা। চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানি কার্যক্রম স্থবির। এই ছিল এ সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন শবনম নিবিড়। ধন্যবাদ ফরহাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।